ঈদ মানেই প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া, প্রিয় স্মৃতির কাছে ফিরে যাওয়া, প্রিয় মুখগুলোর কাছে ছুটে যাওয়া। আমাদের বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু প্রিয় মুখ আছেন যাদের দেখলেই মনে পড়ে যায় এক একটা সময়, এক একটা অনুভূতি, এক একটা প্রজন্মের আবেগ। বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী সময়ের একজন উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি অভিনেতা, নায়ক, মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল আমার সঙ্গে আছেন। আমরা ফিরে যাব একটা স্বর্ণালী সময়ে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় নায়ক, ঈদের শুভেচ্ছা আপনাকে। ঈদ মোবারক। কেমন আছেন? আপনাকেও ঈদ মোবারক। এবং এই সময় টিভির যারা সামনে পেছনে সবার জন্য ঈদ মোবারক, এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও আমার ব্যক্তিগত আনন্দটাকে ভাগ করে নেওয়ার জন্য আজকের এই ঈদ অনুষ্ঠানে আপনারা আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে বিশেষ করে একটু বেশি মাত্রায় আমি শুভেচ্ছা এবং অভিনন্দন আর ঈদ মোবারক। আমি যদি আপনার একদম অভিনয় জীবনের শুরুর গল্পতে ফিরে যেতে চাই, আপনার শুরুটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার থেকে, তারপর বেতার নাটকে অভিনয়, পরবর্তীতে আপনার চলচ্চিত্রে পদার্পণ, এবং 1970 সালে, আমি যদি ভুল না করে থাকি, বিখ্যাত পরিচালক সুভাষ দত্তের বিনিময় চলচ্চিত্রের মাধ্যমে আপনার পথযাত্রা শুরু। তো শুরুর পথটা কেমন ছিল, মানে কতটা মসৃণ ছিল এবং আপনার অভিনয় জীবনের জন্য কতটা সহায়ক ছিল? তো যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমাদের সেই সময় আমি ঢাকা ইউনিভার্সিটির এসএম হলের রেসিডেন্ট স্টুডেন্ট ছিলাম। তো সেখানে ওই বাৎসরিক সংস্কৃতি এবং এই ক্রীড়াক্ষেত্রের সপ্তাহ পালন করা হতো। তো সংস্কৃতি বলতে নাচ গান ইত্যাদি সব কিছুর ভিতরে নাটকও একটা গুরুত্বপূর্ণ অবস্থায় থাকতো। তো সেই সব নাটকে আমি অংশগ্রহণ করেছি। এরপরে টিএসসিতে নাটক করেছি, এবং সেই সব অভিজ্ঞতার আলোকে যখন আমার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ হয়ে যায়, আমি টেলিভিশনে নিয়মিত নাটকের শিল্পী হিসাবে, সেখানে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলতে চাই বর্তমান প্রজন্মের জন্য। এখন যেমন আপনার কাছে সুযোগ আছে যে আপনি মোবাইলে একটা ছবি নিতে পারেন, টিকটক করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে যে কোনোভাবে আপনি আপনার প্রতিভাকে বিকশিত করতে পারেন। আমাদের সেই সময় সেই সুযোগ ছিল না। প্রতিটি ক্ষেত্রে পরীক্ষা দিতে হতো। আপনি যদি বেতারে নাটক করতে যান, গান করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে, অডিশন দিতে হবে। ঠিক টেলিভিশনের সেম ছিল। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা প্রতিযোগিতা দিয়ে আমাদের জীবনটাকে শুরু করতে হয়েছে। আমি সিনেমা দেখতাম স্কুলে যখন পড়তাম। আমি সিনেমা দেখেছি। সিনেমার মধ্যে দেখলে পরে ধরেন একটা উত্তম সুচিত্রা ছবি দেখছি, তো তখন আমার কাছে এরকম একটা মানে ওই বয়সে মনে হতো যে উত্তম কুমার যে অভিনয়টা করছে, লয়ার, ডাক্তার কিংবা একজন গায়ক, তাহলে পরে যদি এই প্রতিভাটা আমার এরকম যদি আমি হতে পারি, তাহলে পরে একটা সুচিত্রা সেনের মতো একটা সুন্দরী নায়িকা আমার জীবন সঙ্গিনী হতে পারে, কি আমার বন্ধু হতে পারে ইত্যাদি। এই যে একটা স্বপ্নের জগতে নিয়ে যাওয়াটা, এইটা কিন্তু সেই সময় থেকেই তৈরি হতে থাকে। কিংবা মনে করেন যে একজন জনপ্রিয় নায়ক, তার যে পোশাক আশাক, তার যে হেয়ার কাটিং, তার যে স্টাইল, তার হাঁটা চলা ফেরা, এই সমস্ত দেখবেন যে একটা সবসময় নিজের মধ্যে এইটা একটা ইনডিউসড হতে থাকে। আচ্ছা, এখানে আমি মানে আমার খুব জানতে ইচ্ছে করছে এটার, এই যে ধরেন যে মহানায়ক উত্তম কুমারের প্রতি যে আপনার একটা মানে অবদমিত একটা প্রেমই বলবো, ভালোবাসা, অবচেতন মনের যে একটা ভালোবাসা তৈরি হচ্ছিল, সেটার কি প্রভাব আপনার শিল্পী জীবনে পড়েছে? আপনার অভিনেতা নায়ক উজ্জ্বলের উপর কি প্রভাব পড়েছে? আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি মানে আপনার সেই একদম শুরুর দিকের নায়ক উজ্জ্বলকে যদি আমি দেখি, আমি সেখানে উত্তম কুমারের একটা ছাপ দেখতে পাই। ছাপ তো আর আমি বুঝি না। যখন এই বিষয়ের উপরে আমাকে নিয়ে, যখন সুভাষ দত্ত যে পরিচালক আমাকে চলচ্চিত্রে প্রথম আনেন, আমি কিন্তু তখন টেলিভিশনের একজন প্রতিষ্ঠিত নাটকের মেইন আর্টিস্টের শিল্পী। এখন ওনার সঙ্গে যখন আমার ইন্টারাকশন হলো, তখন উনি প্রথমেই যেটা বললেন যে তুমি 4টা অ্যাঙ্গেল থেকে, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ছবি তুলে নিয়ে আসো।
সেই সময় একটা জার্ক কাটিং, আমরা যেটা সিনেমা কিংবা নাটকে বলি, সেরকম আমার মধ্যে একটা সাডেন প্রতিক্রিয়া হলো। জানি আমি টেলিভিশনের পর্দায় যাচ্ছি, আমি নাটক করছি, আমি জনপ্রিয়, আমাকে সবাই চিনে জানে, আবার ওনার কী প্রয়োজন পড়লো যে আমার জন্য একটা ছবি তুলে তাকে দেখাতে হবে, ইন্টারভিউ দিতে হবে। সুতরাং জীবনের প্রতি ক্ষেত্রে ইন্টারভিউ দিতেই হয়েছে, পরীক্ষা দিতে হয়েছে। আমি নিউ মার্কেটে খুঁজতে খুঁজতে গেলাম যে সিনেমার মডেলের ছবিকে তুলে। আমি গল্প করছি আজ থেকে 50 বছর আগের। সময়কালটা সময়কালটা 1970 সাল। 70-এর, মানে 70-এর আগে। 70-এর আগে মানে ওই সময়টাই আর কি। তখন তো আমি ছবিতে আছি 1 জানুয়ারি 1970-এ আমার হয়, আপনার মহরত হয় ছবি, বিনিময় ছবি। তো আমি গেলাম, আমি খবর নিলাম যে ভাই কোথায় মডেল কিংবা কোথায় কোথায় কে আছে এই ধরনের ছবি তোলে। আমি নিউ মার্কেটে গিয়ে পেলাম কে ফটোগ্রাফার্স বলে একজন, যিনি খালেক সাহেব। উনি ওই ছবি তোলেন, মডেলদের, সিনেমার নায়ক নায়িকাদের ছবির স্টিল তোলেন। আমি তার ওখানে গিয়ে বললাম যে ভাই আমার 4টা ছবি উঠাই দেন, একটা প্রোফাইল, 3/4 ফেস, ফ্রন্ট ফেস ইত্যাদি করে আমাকে তো ভাই এই ছবিটা দিতে হবে। এরপরে সে যেহেতু স্পেশালিস্ট, এটা তো বিশেষজ্ঞের দরকার, উনি এমনভাবে ছবি তুললেন, আমি নিজেই ছবি দেখে মনে হলো যে এটা তো আমি না। মানে দ্যাটস দি ক্রিয়েটেড বাই দ্যাট ফটোগ্রাফার। একটা দারুণ একটা গল্প শুনে ফেললাম যে আসলে মানে একটা নায়ককে তৈরি মানে হওয়ার জন্য আসলে অনেক কিছু পার হয়ে আসতে হয়, এবং প্রথম চলচ্চিত্রে অভিনয়ের যে গল্পটা এবং সেই জার্নিটা, যেমন বিনিময় চলচ্চিত্রে আপনার সহশিল্পী হিসেবে ছিলেন মিষ্টি মেয়ে খ্যাত একজন কিংবদন্তি অভিনেত্রী কবরী সারওয়ার। তো উনার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাটা, মানে আপনার অনুভূতিটা কেমন ছিল, এবং সেই গল্পটা শুনি। গল্পটা বড় ইন্টারেস্টিং। মনে করেন আমি একমাত্র নতুন ওই ছবিতে, বাকি যারা শিল্পী, কলাকুশলী, টেকনিশিয়ান সবাই সুপ্রতিষ্ঠিত। খালি প্রতিষ্ঠিত বললে হবে না। আর এটার প্রযোজক ছিলেন হলো সুরকার সত্য সাহা, তার ওয়াইফের নামে ছবিটা হয়েছিল। আমি একমাত্র নতুন। এখন নতুন হলে পরে যেটা হয়, তার গুরুত্ব প্রোডাকশনের কাছেও নাই, প্রোডাকশন বয়ের কাছেও নাই, বয়ের কাছে নাই, ড্রেসম্যানের কাছে নাই, মেকআপ ম্যানের কাছে নাই, অ্যাসিস্ট্যান্টের কাছে নাই। আপনি যেখানেই যাবেন আরেকটা পরীক্ষা। না, নতুন হয়ে আসলেই তারা সব তো পুরনো, তারা এক্সপার্ট, যে যেখানে যেটাই করুক না কেন। স্বাভাবিকভাবে আমি এরকম আউটডোরে শুটিংয়ের জন্য সুভাষ দত্তের সঙ্গে আমি গেলাম, এবং ট্রেনে করে রাত্রিবেলা গেলাম। এরপরে আমি সেখানে গিয়ে দেখি যে যারা রেস্ট হাউসে বিভিন্ন নায়িকার জন্য রুম, মেইন আর্টিস্টের রুম, ক্যামেরাম্যানের রুমের, আমাদের তখন যে ভাগ্যটা হতো, বেডিং বলে একটা জিনিস ছিল। আচ্ছা, বিছানার জন্য আমরা এরকম একটা বেডিং বলে ইউজ হতো, হয়তো এখন এটা চল নেই, সেই সময় ছিল। ওর মধ্যে আপনি তোষক, বালিশ সব চাদর টাদর নিয়ে যাবেন, ফ্লোরে বিছিয়ে দেবেন, অ্যান্ড জাস্ট ইউ স্লিপ দেয়ার এট নাইট। কিন্তু আপনি তো নায়ক হিসেবে অভিনয় করেছেন ওই চলচ্চিত্রে। হ্যাঁ, সেই কথাই তো ভাই গল্পটা করছি। নায়ক আমি পর্দায়, আচ্ছা, কিন্তু যখন এটার প্রেজেন্টেশন চলছে তখন তো আর আমি নায়ক না, নবাগত একজন শিল্পী। সুতরাং কেউই আমাকে গুরুত্ব দিচ্ছে না। যাকেই বলি সে বলে আরে ভাই জানতো এখন, কারণ তারা তো ব্যস্ত নায়িকা নিয়ে, তারা ব্যস্ত হলো আনোয়ার হোসেনকে নিয়ে, গোলাম মুস্তফাকে নিয়ে, শওকত আকবরকে নিয়ে। আমি আর আমি একদম এতিমের মতো চলাফেরা করছি। এখন নায়িকা এখনো আসেনি, কেবল আমি, সুভাষ দত্ত, ক্যামেরাম্যান, ইউনিট, অ্যাডভান্স আউটডোর লোকেশনে চলে গেছি। 2 দিন আমরা শুটিং করছি, কোনো উত্তাপ নাই, কিছু নাই। হঠাৎ খবর আসলো যে কবরী আসবে, উনি আসছেন, উনি এসে গেছেন, উনি এখন রুমে গেলেন, উনি মেকআপ নিচ্ছেন। আমরা সব লোকেশনে বসে আছি আর কি। আর আমি অবাক দৃষ্টিতে দেখছি যে কত উত্তাপ, কত আনন্দ, উচ্ছ্বাস তাদের মধ্যে। এই 2 দিন কিচ্ছু ছিল না। মানে নায়ককে নিয়ে অতটা উত্তাপ তখন ছিল না, তখনও তৈরি হয়নি। আমি তো সেই দুঃখের কথাই বলছি। এরপরে যখন কবরী আসলো, আমিও তাদের সঙ্গে সঙ্গে আমিও তার দিকে তাকিয়ে দেখলাম যে কবরী আসছে, এবং আমার সঙ্গে তার শুটিং স্টার্ট। আমার সে প্রেম আমাকে ফিরে দাও।
তো সেক্ষেত্রে প্রথম শটের স্মৃতিটা মনে আছে যে ভয় লাগছিল কিনা, নার্ভাস লাগছিল কিনা, নাকি আপনি একজন আমার মধ্যে ওই ভয় নার্ভাসনেস ছিল না, কিন্তু ক্যামেরার ব্যাপারে একটা ভয় ছিল। সেটা কীরকম, আমাদের সেই সময় যে ক্যামেরাগুলো ছিল এই রিফ্লেক্স ক্যামেরা বলতো, পার সেকেন্ডে 24 ফ্রেম চলতো। প্রথমে ডিরেক্টর বলতেন হলো ক্যামেরা, তো ক্যামেরা বললেই সেই ক্যামেরা একটা সাউন্ড হতো, আচ্ছা। কর 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 করে যায়। ওই সাউন্ডের সঙ্গে যারা নতুন ক্যামেরাকে ফেস করে তাদের হার্ট বিটও বাড়তে থাকে। তো আমার সঙ্গে যে প্রথম শট ছিল এই ছবিতে, সেটা হলো ক্যামেরার বাইরে থেকে একটা ফুল ছুঁড়ে মারবে। আচ্ছা। ছবিতে দেখা যাবে কবরই ফুলটা ছুঁড়ে মেরেছে, কিন্তু শট হচ্ছে আমার, আর হলো ডাইরেক্টর শট নিচ্ছে ক্যামেরাম্যানকে দিয়ে। এখন ক্যামেরা বলার পরে ছোট্ট একটা শট, টুং টুং মানে হলো ধরেন আমি এদিকে এই একটা লুক দিব। এখন আমি এই লুক দিতে দিতে ঘাড় নড়তে নড়তে আমার মনে হচ্ছে যেন কেউ ঘাড় ধরে আছে, একবার মনে হচ্ছে ঘাড় স্লিপ হয়ে গেল। 10-12টা ইঞ্চি শট দিয়েছিলাম, এবং সেটা একটা সবার কাছে আমি কষ্টকর খালি না, এই খুবই বিব্রতকর অভিজ্ঞতা। হ্যাঁ, আপনার সাথে সহশিল্পী নায়িকা হিসেবে কোন নায়িকার জুটিটাকে দর্শক বেশি পছন্দ করেছে, এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিশ্চয়ই তৈরি হয়েছে। আজকের দিনে এটাকে বলা হয় কেমিস্ট্রি। তো তখন আসলে কোন নায়িকার সাথে রসায়নটা আপনি বেশি উপভোগ করেছেন? মানে কাজের ক্ষেত্রে একটা বন্ধুত্ব তো তৈরি হয়, অভিনয়ের একটা বন্ধুত্ব তৈরি হয়, তো সেটা আসলে কোন অভিনেত্রীর সাথে আপনার গড়ে উঠেছিল? হ্যাঁ, আপনাকে একটা ট্রিক্সের কথা বলে দিই। আমার যে কৌশলটা ছিল, যে নায়িকা যখন জনপ্রিয়, আমি সেই নায়িকার সঙ্গে কাজ করেছি, তার যে রসায়ন মানে হলো তার যে স্ক্রিনের যে ইমেজ, সেই যে জনপ্রিয় ইমেজটা আছে, সেটা তখন হেল্প করে ফর সাকসেস অফ দি ফিল্ম। তো সুতরাং আমি কোনো স্পেসিফিক আলাদা করে কোনো নায়িকার সঙ্গে কোনো কিছু করিনি। আচ্ছা, এই যে আমরা গল্পটা শুনছিলাম যে নতুন হিসেবে যে আপনি একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন ইউনিটের কাছ থেকে, যেহেতু নবাগত নায়ক হিসেবে, পরবর্তীতে যখন আপনি সুপারস্টার হলেন, তারপরে মেগাস্টার হয়ে উঠলেন, দর্শকদের ভালোবাসা পেলেন, তখন গিয়ে পুরো পরিবেশটা, পুরো চেনা পরিবেশটা, যেটা আপনি প্রথম একটা ধাক্কা খেয়েছিলেন, তখন কেমন লাগছিল, কেমন লাগতো? আমি আপনাকে শুরুতেই বলেছি যে আমাদের যে ক্যারিয়ার, এই ক্যারিয়ারটা সবসময় স্ট্রাগলিং একটা ক্যারিয়ার। আমারও একই, যেখানে আমি রোমান্টিক হিরো হিসাবে আমার ক্যারিয়ার শুরু করি, সে গল্পটা তো আপনাকে বলেছি কী করে শুরু করলাম। যখন আমার ক্যারিয়ার শুরু হলো, এরপরে 1970 সালে আমার প্রথম ছবিটা রিলিজ হয়, সফল হয়। নেক্সট ছবিটা রেডি ছিল, রিলিজ হতে পারেনি। আমাদের দেশের মুক্তিযুদ্ধ, 1971 সালে মুক্তিযুদ্ধ হয়। মুক্তিযুদ্ধের পরে আমার দ্বিতীয় ছবিটা রিলিজ হয় 72 সালে। এরপরে ধীরে ধীরে ছবি যখন রিলিজ হচ্ছে, আবার 74 সালে শুটিংয়ে আমি একটা দুর্ঘটনায় আমার পা ভেঙে ফেলি। এই পা ভেঙে ফেলার কারণে প্রফেশনালি তখন বিরতি না, প্রযোজক পরিচালকরা আমাকে কাজ করতে ভয় পাচ্ছে, কারণ আমার পায়ে বিরাট প্লাস্টার। এর আগের একটা ঘটনা হয়েছিল আমাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আমাদের রহমান ভাই, কিংবা রহমান একজন নায়ক ছিলেন খুব জনপ্রিয়, উনি এরকম সিলেটে একটা দুর্ঘটনায় পা কেটে ফেলতে হয় তার। তো পা কেটে ফেলার পরে স্বাভাবিকভাবে একটা নায়কের চলায় ফেরায়, বডি ল্যাঙ্গুয়েজ যখন সমস্যা হয়ে যায়, তখন তো তার পেশাগতভাবে সমস্যা হয়। ঠিক একইভাবে আমারও সমস্যা হয়েছিল। আমি তখন মূল নায়ক থেকে আমি দ্বিতীয় নায়কে রূপান্তরিত হয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি যে আমার ক্যারিয়ার এখন ধীরে 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 ডিফিউজ হয়ে যাচ্ছে। আমি হারিয়ে যাব বোধ হয়, আমি স্ক্রিনের বাইরে চলে যাব। কিন্তু আমার ভিতরে ওই যে বললাম যে আমার যে সাধনা, আমার যে জিদ, আমার যেহেতু প্রতিভা আছে, আমাকে আবার রিবার্থিংয়ের জন্য, সেক্ষেত্রে মনে হয় উজ্জ্বল ফিল্মসের কর্ণধার হিসেবে আপনি নসিব সিনেমার মাধ্যমে আবার অন্য রূপে আমি সেই গল্পটারই শুরুর দিকটা বলছি। আপনি যেটা শুনেছেন কিংবা যেটা জানেন, সেটা হলো ক্লাইম্যাক্স। এখন শুরুর দিকটা ছিল তখন এইরকমই একটা সাপোর্টিং রোলে আমাকে আমাদের দেশের অত্যন্ত স্বনামধন্য অ্যাকশন ডিরেক্টর, উনি হলেন মমতাজ আলী,
ওনার ক্যারিয়ার শুরু করে রাজ কাপুর বম্বের, ওনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে তার ক্যারিয়ার শুরু করে এবং কেবল বয় ছিল। বড় বড় ক্যামেরার ট্রলি হতো যখন, ওই কেবলটাকে ধরে রাখতে হতো। তো এই মমতাজ আলী সাহেব আমাকে কুদরত ছবিতে কাস্ট করে সাপোর্টিং হিরো হিসাবে। ওখানে নায়ক থাকে ওয়াসিম, শাবানা, আর আমার সঙ্গে থাকে সুচরিতা, রোমান্টিক হিরো। রোমান্টিক। আমি যখন কাজ করতে গেলাম, কাজ করার সময় আমার মনে হলো যে একজন শিল্পীর যদি পর্দায় সেরকম কোনো ইমেজ তৈরি করতে হয়, তাহলে পরে যে মমতাজ আলীর মতো ডিরেক্টর দরকার। আই ওয়াজ নট ইন এ কারেক্ট লাইন অফ ওয়ার্কিং, মানে আমার যে কাজটা করা দরকার ছিল। আমি ওনাকে বললাম যে আমার একটা ছবি তৈরি করে দিতে হবে, এবং ওনাকে সেইভাবে আমি প্রফেশনালি তার সঙ্গে একটা অ্যাগ্রিমেন্ট করলাম। কুদরতের পরে যে ছবিটা সেটা হলো নালিশ। আচ্ছা। ওই ছবিটা আমার নিজের কোম্পানির, আমি প্রযোজক, আমি নায়ক, আমি ছাড়া ওই ছবির কাস্ট। আবার ওই প্রথম ছবির যেরকম গল্প করলাম, এখানেও সেরকম। আপনার নায়িকা হলো শাবানা, সুচরিতা, জয়শ্রী কবির, অন্যান্য বড় বড় সব আর্টিস্ট। এখন আমাকে দেখে উনি বলল যে আপনি রোমান্টিক রোল করেছেন কেন, আপনি করবেন অ্যাকশন হিরো। আমি তখন আবার ওই আর একটা ঝামেলা আমার সামনে। সুভাষ দত্ত যেমন পাঠালো ছবি তুলতে, উনি আমার কোম্পানির ছবি তৈরি করবেন, আর ডিরেক্টর বলছেন যে আপনি হবেন অ্যাকশন হিরো। আমি মনে করলাম যে আমাকে তো পর্দার মধ্যে রোমান্টিক হিরো হিসেবে দর্শকরা অ্যাকশন হিরো তখন হলো ওয়াসিম, অন্যান্য ঘোড়ায় চড়ে খালি গায়ে থাকে, তরোয়াল মরোয়াল নিয়ে, এই ধরনের বডি বিল্ডার টাইপের লোকজন অ্যাকশন ছবি করে। আমি খুব চিন্তিত হয়ে গেলাম যে বোধহয় কী জানি, এটাই বোধহয় আমার জীবনের শেষ, টাকা পয়সা সহ, মানে রেপুটেশন, এভরিথিং উইল বি ফিনিশ। কারণ যদি দর্শক রিজেক্ট করে দেয়, এটা তো আমি যেহেতু প্রযোজক, দর্শকদের ভালোবাসা অনেক বড় একটা বিষয়, যেটাকে আমি বলি ইমেজ, স্ক্রিন ইমেজ। সেই ইমেজটাই হলো আমাদের সবচেয়ে বড় মূলধন। সেই গল্পটা পরে করছি। আমি তখন এই ছবিটাকে উনি করলেন, এবং করার পরে পর্দায় আমি যে কাজটা করলাম, প্রচারে খুব জোর দিয়ে দিলাম। আচ্ছা। এই ছবি সেন্ট্রাল ক্যারেক্টার বলেন, নায়কের চরিত্র বলেন, সব কিছু আমাকে ঘিরেই উনি এই ছবিটা, নালিশ ছবিটা করলেন। আমি তখন ছবিটা তৈরি করলাম 15 লক্ষ টাকা দিয়ে, পাবলিসিটি করলাম শুধু 7 লক্ষ টাকার। তখনকার সময় তো আসলে বিশাল ব্যাপার। অনেক 1982 টাকা, সালের 15 গল্প লক্ষ টাকা, করছি। হ্যাঁ। 1982 সালের গল্প করছি। তখন হলো কি, এটার প্রচারের কারণে, যেটা এখন আর আপনারা ছবির মধ্যে দেখেন না, এখন পত্রপত্রিকায় কোনো সিনেমা প্রচার প্রচার হয় না, নেই, কোনো প্রচারের মিডিয়াতে জায়গাটা, নেই, হ্যাঁ। রেডিওতে নেই, টেলিভিশনে নেই, কোথাও নেই। আমি এই প্রচার করার কারণে যারা মানে সিনেমার মালিক, তাদের ভিতরে একটা মনে হলো যে উদ্যম এটা তৈরি একটা হলো। বিশাল বড় হ্যাঁ। একটা কোনো ছবি টবি হচ্ছে। এই ছবি নেওয়ার জন্য তখন আমি যে বিজনেসটা করলাম, এবং এটা একটা হিট ছবি হলো, এবং আমার গ্রহণযোগ্যতা হয়ে গেল অ্যাজ অ্যান অ্যাকশন হিরো। এই যে রোমান্টিক হিরোইজম থেকে অ্যাকশন হিরোর যে চেঞ্জেসটা, ইমেজের যে পরিবর্তনটা, সেটা দর্শকদের ভালোবাসায় যে একটা আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছে। আপনার কি মনে হয় যে দর্শকদের ভালোবাসা তাহলে মানে শিল্পী উজ্জ্বলের সঙ্গে সবসময় ছিল, এখনো আছে? অবশ্যই না, যখন শেষ হয়ে যাবে আমি মনে করলাম, তখন তো আমি আবার এটা একটা নতুন পরিকল্পনা করে জীবনটাকে শুরু করলাম। এবং দ্বিতীয় ছবিটাই হচ্ছে নালিশের পরে নসিব। এই ছবিটাতে 100% ব্লকবাস্টার হিট। বাংলাদেশের যে সমস্ত সুপার হিট ছবি আমাদের দেশে আছে, তার মধ্যে নসিব হলো অন্যতম একটা ছবি। এই ছবিটা আমাকে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করে দিল, আপনার নসিব বদলে দিয়েছে। নসিব বদলে দিয়েছে ট্রু সেন্সে। খালি আমার না, যে হল মালিক আমার ছবি চালিয়েছে, সে আরেকটা সিনেমা হল তৈরি করতে পেরেছে। বাহ, দারুণ। যে লোকটা অভিনয় করেছে আমার সঙ্গে, তার নসিবও অন্যরকম হয়ে গেছে। অস্ত্র দিয়ে প্রতিশোধের আগুন নেভানো যায় না। 15 বছর যাবৎ আমি প্রতিশোধের আগুনে জ্বলছি। একজন শিল্পী কোনোদিনই তার নিজেকে পর্দায় তার প্রতিভাকে বিকশিত করতে পারে না। এই ফ্যাক্টরটা, এটা কিন্তু অদৃশ্য। এইটা যে শিল্পী, যে জনপ্রিয় আর্টিস্ট, যে কোনো ক্ষেত্রে সে যদি বোঝে
যে এই ডিরেক্টরটা হচ্ছে আমার এই ক্যারিয়ারটাকে সে তৈরি করতে পারে, পর্দায় গ্রহণযোগ্যতা করতে পারে, তখন নিবেদিত হতে হবে সেই পরিচালকের কাছে। আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে যে কথাটা ফ্ল্যাশব্যাকে বলতে চাই, যে আমাদের দেশের এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এত বড় ইন্ডাস্ট্রি হয়েছিল কি করে, যেটাকে আপনারা সোনালী সোনার অতীত হ্যাঁ বলে অধ্যায় বলেই, আখ্যায়িত হ্যাঁ। করেন, সংজ্ঞায়িত করেন। এটা হলো মুখোশ ছবি যখন হয় 1957 সালে, কিছু কিছু এই অপেশাদার লোকজন নাটক করে, মঞ্চে করে, এই করে ওনারা মনে করলো যে সেই সময় পাকিস্তান আমলে যে পশ্চিমবঙ্গে ছবি হয়, তো আমরাও পূর্ব পাকিস্তানে একটা বাংলা ছবি টবি করতে পারি হ্যাঁ। কিনা। তখনই এই মুখোশ ছবিটা হয় 1957 সালে। 57 সাল। এর পরবর্তীতে আমাদের দেশের যে ছবিগুলো হয়েছে, আপনার উর্দু ছবি হয়েছে, বাংলা ছবি হয়েছে, তখন কিন্তু সাবকন্টিনেন্টের সব ছবি ইম্পোর্ট হতো এবং সিনেমা হলে চলতো, হিন্দি, বাংলা সব ধরনের ছবি। আমাদের এখানে তখন কিছু ডিরেক্টর আবির্ভূত হলেন, এই যে কারদার, খান আতাউর রহমান, মুস্তাফিজ, এহতেশাম, জহিরান, পরবর্তীতে আমজাদ হোসেন, চাষী নজরুল, গাজী মাজহারুল আনোয়ার, কামাল আহমেদ এবং মমতাজ আলী, যাদের গল্প করলাম, যারা আমাদের মতো শিল্পীকে এদেশে তৈরি করেছে, তৈরি করেছে। সেই পরিচালকগুলো এই দেশের 60 দশকে এই দেশের ইন্ডাস্ট্রিকে একদিকে যেরকম সৃজনশীল কাজ করেছেন, অন্যদিকে এই সৃজনশীল কাজ করতে গিয়ে তারা এই চলচ্চিত্রকে একটা বাণিজ্যিক রূপে পরিণত করেন এবং সেই সময় সিনেমা হল বাড়তে থাকে, দর্শক বাড়তে থাকে এবং এইটা একটা বাণিজ্যিক রূপ নেয়, যেটা 70-এর দশকে আমরা কিছু নায়ক নায়িকা যারা আমরা আছি, আমরা এটার সবচাইতে বড় বেনিফিশিয়ারি। ইউনিভার্সিটি যাওয়া হচ্ছে বুঝি? জি। তাহলে গাড়িতে উঠিতে আজ্ঞা হোক। ধন্যবাদ ভদ্রে, আমি পদব্রজেই গমন করিব। আমি স্বর্ণালী সময়ের একজন রোমান্টিক হিরোর সঙ্গে পথ হাঁটছি, তো আমার ভীষণ একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। তো আপনার নায়িকাদের সঙ্গে আপনার যে রসায়নটা ছিল, আমরা যেটা পর্দায় দেখেছি, তাদের গল্পটা আপনাদের একটা দৃশ্য করতে গিয়ে মানে কীরকম অভিজ্ঞতা, শুটিংয়ের অভিজ্ঞতার গল্পগুলো একটু আমরা জানতে চাই। এগুলো তো এই যে যেমন মনে করো এখন যেটা একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, হ্যাঁ। রোমান্টিক Romantic পরিবেশ, হ্যাঁ। এখন তোমার জায়গায় যদি একটা নায়িকা থাকতো, কিংবা তুমি নায়িকার মতোই, হ্যাঁ। কিন্তু সেখানে যে আবেগ, যে অনুভূতিটা হওয়া দরকার আর কি। তো আমাদের যারা প্রফেশনালি আমরা নায়ক নায়িকা, এটা তো ব্যক্তি জীবনের কিন্তু এটা কোনো কানেক্টিভিটি নেই। দুজনে নায়ক নায়িকা যেভাবে মনে হলো যেন প্রেমিক পর্দায় প্রেমিকা, যখন হ্যাঁ। দেখছে দর্শক, তারা মনে করছে যে বোধহয় এরা ব্যক্তি জীবনে এরকম প্রেমটা চলছে, হ্যাঁ। প্রেমটা চলছে। এখন ওখানে কিন্তু ওখানে ক্যামেরাম্যান আছে, লাইটের লোক মানে আছে, পুরো অনেক পুরো পুরো মানুষ সেটের আছে, ইউনিটে, হ্যাঁ। দর্শক আছে এবং তারা দেখছে, তার মধ্যেই তুমি রোম্যান্স করছো। সাধারণত রোম্যান্স কিভাবে হয়? রোম্যান্স হয় হলো আড়ালে আবডালে, কেউ দেখলো কি না লুকিয়ে। লুকিয়ে, তাই না? কিন্তু এখানে আমরা সেই ইফেক্টটাকে নিয়ে আসি, মনের ভিতরে যে আবেগটাকে আনি, সেটাই হলো আমাদের অভিনয়ের সবচেয়ে বড় মাধুর্য এবং সেটা সুন্দর। আচ্ছা। এবং সেটা দেখার পরে দর্শক নিজেরাও প্রেমে পড়ে যায় এবং দর্শক হল থেকে বেরিয়ে গিয়ে সেই প্রেমিক প্রেমিকার খোঁজে যায় আর প্রেমিকা প্রেমিকের অনুভূতিটা খোঁজে নিয়ে যায়। বের হয়ে যায়। অনুভূতি। আপনার অভিনীত চরিত্রগুলো অনেক বেশি সাধারণ মানুষের খুব কাছাকাছি ছিল, প্রেম ছিল, রোমান্টিক হিরো হিসেবে অনেক গানের চিত্রায়নে আপনি অংশগ্রহণ করেছেন জনপ্রিয় নায়িকাদের সঙ্গে, এবং সেই চিত্রায়নের গল্পগুলো জানতে চাই। মানে মজার কোনো অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, অনেক জনপ্রিয় গান আছে, সেই গানগুলো করতে গিয়ে নিশ্চয়ই শুটিং করতে গিয়ে অনেক মজার অভিজ্ঞতা আছে। রোম্যান্স মানেই তো মজা। মজা। আর প্রেম। রোম্যান্সের যে সময়কাল, এটা তো আরো মজার, কিন্তু অনেক অল্প সময়ের জন্য তো মানে মানুষের জীবনে থাকে। সিনেমার পর্দায় আমরা সেটাকে নানানভাবে এমনভাবে উপস্থাপন করি, ফুটিয়ে তোলার চেষ্টা। ফুটিয়ে তোলা খালি না, মানে যেন দর্শক নিজেরাই রোমান্টিক হয়ে যায় এবং রোম্যান্সের মধ্যে যদি কেউ গার্লফ্রেন্ড নিয়ে ছবি দেখে তখন গার্লফ্রেন্ডের হাতটা ধরে, কিংবা যদি কেউ মানে বিভিন্ন রকমের একটা পরিবেশ হতে পারে। আমাদের এই রোমান্টিক সিন করা কিংবা রোমান্টিক গান করা, এটার পিছনে কিন্তু অনেক ইন্টারেস্টিং ঘটনা থাকে। আমাদের এই সমস্ত চলচ্চিত্রে যে সমস্ত রোমান্টিক সিকোয়েন্স, রোমান্টিক গান,
এই সবই আমরা দর্শককে বোকা বানানোর জন্য করি। অনেক জনপ্রিয় গান আছে আপনার। না জনপ্রিয় গানের কথা বলছি না, খালি আমি বলছি যে যা কিছু করি আমরা সবই দর্শককে বোকা বানানোর জন্য। আসলে তো আমরা রোম্যান্সও করি না, রোমান্টিক গানও গাই না ব্যক্তি জীবনে। আমাদের সেই সিকোয়েন্সগুলো করার সময় অনেক মজার মজার ঘটনা ঘটে। ঘটে, যেমন হ্যাঁ। একটা নায়িকাকে সাধারণত যারা মানে এই প্রযোজক পরিচালক কিংবা থাকে তাদের একটা পছন্দের ব্যাপার থাকে, হ্যাঁ, কেমন? তো সেখানে আবার নায়কের ব্যাপারেও পছন্দের একটা ব্যাপার ব্যাপার থাকে। থাকে। কিন্তু নায়করা সাধারণত সেখানে গিয়ে এমন ভাব দেখায় যে আমরা নায়িকাকে চিনি না, নায়িকার সঙ্গে কথা বলি না আগে, কিন্তু এবারে সামনে যখন সবটা তখন তো কম্পোজ অভিনয়টা হয়ে করতে যায় হয়। তখন আবার পুরা আবেগ দিয়ে সেই Romance। সমস্ত সিকোয়েন্স করার তার মানে পরে পুরোটাই অভিনয়। করে যে কারেক্ট সঙ্গে সঙ্গে আমরা আবার ঠিক আছে, ওকে ওকে। কেন এটা জানেন? এটার কারণ হলো যে পরের যে ছবিটা ওই প্রযোজক করবে কিংবা পরিচালক করবে, যেহেতু নায়িকার সঙ্গে সে এরকম আবেগ ঘন একেবারে মনে হচ্ছে যেন রিয়েল, পরের ছবিটা হয়তো বাদ পড়ে যেতে পারি। এই চিন্তা ভাবনা থেকে আমরা খুব সচেতন থাকি। আচ্ছা, আর একটা হলো যেমন মনে করেন যে একজনের সঙ্গে খুব রোমান্টিক গান গাচ্ছে, এই সমস্ত পরিবেশের ভিতর দিয়ে দেখা গেলো তার আগের দিন ওর সঙ্গে তো একটা ঝগড়াঝাটি হচ্ছে, এই এটা করো না, এই তোমার এটা হয় নাই সেটা হয় নাই, দুজনের মধ্যে হয়তো কথাবার্তাই নাই। এই মধ্যে যে রোমান্টিক দৃশ্য, রোমান্টিক গান, আরও একটা গানের কথা মনে পড়ছে, সেটা হলো শাবানার সঙ্গে ছিল, খুবই জনপ্রিয়, হচ্ছে অনুভব ছবির। আচ্ছা। সেখানে আমি একটা ক্যানভাসারের ভূমিকায় রোল করছিলাম। কাছাকাছি গিয়েছে আপনার গান, সংলাপ সবার মুখে মুখে থাকতে, এমনকি স্টাইলও। এই যে আপনি মানুষের হয়ে উঠেছেন, মানুষের জীবনের অংশ হয়ে উঠেছেন, তখন কি আপনার কাছে এই ভালো লাগাটা মানে আপনি কিভাবে অনুভব করতেন? আমাদের লাইফ লাইনটাই হচ্ছে দর্শক, দর্শক, হ্যাঁ। এবং আমাদের সবচাইতে বড় অর্জন হলো আমার ইমেজ। অর্থ না, কোনো রকমের বাড়ি গাড়ি এইটা সেইটা, এইটা আমাদের কোনো অর্জন না। পরিচালকরা, প্রযোজকরা, ইনভেস্টররা সহ যারা আমার টেকনিশিয়ান, সহশিল্পীরা, তারা সবাই মিলে আমরা যে কাজটা, যে সৃষ্টিটা করি, সেই সৃষ্টিটার কারণে পর্দায় একটা আমাদের ইমেজ তৈরি হয়, এবং সেই ইমেজটাই হচ্ছে আমাদের মূলধন, সেই ইমেজটাই হচ্ছে আমাদের সঞ্চয়। যখন দিন আমরা থাকবো, ইমেজ থাকবে, এবং এই পৃথিবী ছেড়ে যখন আমরা চলে যাব, তখনও সেই সেই ইমেজটাও রয়ে ইমেজ যাবে, মানেই হলো ইমেজের আমার কর্ম। ভালোবাসাটা যে কথাটা রয়ে আমি যাবে। আপনাকে 60 দশকে আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি যারা তৈরি করে গেছে তাদের গল্প করছিলাম, তারা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাদের যে ইমেজটা, তাদের যে কর্মটা, সেটার মাধ্যমে তারা জীবিত আছে এবং আমাদেরকে অনুপ্রাণিত করে। রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই। রোমান্টিক হিরোর ইমেজ থেকে আপনি অ্যাকশন হিরোর ইমেজে এসেছেন, তারপরে আপনি প্রযোজক হয়েছেন, পরবর্তীতে আপনি পরিচালক হিসেবে পথযাত্রা শুরু করেছেন। এটার পেছনের গল্পটা জানতে চাইবো যে পরিচালক কেন হতে চাইলেন? একটা ইমেজ যেটা বলেছি আমি, রোমান্টিক ইমেজ, এটার সঙ্গে আপনার সময়কাল যেটা হয়, মানুষের সেটা অটোমেটিক্যালি একটা সময় যায় যখন ইউ আর ইয়াং। পরবর্তীতে যদি কোনো ইমেজ চেঞ্জ করতে হয়, বিশেষ করে চলচ্চিত্রের অ্যাকশন, সেখানে যে কত রকমের নাটকীয়তা আছে, মানে ওর উপরেই একটা সিনেমা হতে পারে। হ্যাঁ, আমাকে যখন Action শিখতে হয়েছে আলাদা করে। অ্যাকশন শিখা না খালি, ওটা শুনেন একটু, মানে দর্শকও খুব মজা পাবে এই গল্পগুলো শুনলে। কখনোই আমি এই গল্পগুলো করিনি কারোর সাথে। সেটা হচ্ছে নালিশ ছবির সময় বললাম না, উনি আমাকে, মমতাজ আলী সাহেব ডিরেক্টর, বললেন যে আপনি অ্যাকশন হিরো হবেন। যখন উনি আমাকে এই প্রস্তাব দিচ্ছে, তখন আমি হ্যাংলা পাতলা, আমাকে একটা ধাক্কা দিলে আমি পড়ে যাব, এইরকম আমার শারীরিক অবয়ব। এরপরে উনি কী করলো, ড্রেসম্যানকে ডেকে নিয়ে আসলো, ড্রেসম্যানকে দিয়ে আমার বডি টডি সব তৈরি করে মোটা তাজা করে এরকম একটা জোকার, আমার কাছে মনে হলো আমি একটা জোকার। দাড়ি টাড়ি ছেড়ে দিল, লম্বা লম্বা চুল তৈরি করলো, এবং আমাকে একটা শক্তিশালী, মানে ছবি উঠালে ভিতরে তো কীভাবে তৈরি হয়েছে এটা তো আর নতুন একটা লুক তৈরি করে দিল। নতুন একটা লুক তৈরি করলো। এখনকার মতো কম্পিউটারে দিয়ে লুক তৈরি না,
এইটা তৈরি করতে ওনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে এবং আমাকে সহযোগিতা করতে হয়েছে। যাই হোক, আমার এই লুকটাকে যখন তৈরি করলো, আমি তো নারীর ছবিতে মোটামুটি অ্যাকসেপ্টেড হলাম টু দি দর্শক। পরের ছবিটাই হচ্ছে নসিব। একই প্রক্রিয়ার ভিতর দিয়েই আমি যাচ্ছিলাম, কিন্তু আমি একটা মহা বিপদের মধ্যে পড়ে গেলাম। কারণ পর্দার ভিতরে আমার যে ইমেজ উনি তৈরি করেছে, যে আমি একটা হিমালয় পর্বতকেও যদি একটা হিট করি তাহলে এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুপার হিরো, হ্যাঁ সুপার হিরো ইমেজ এটা। হিরো খালি না, মানে শক্তিশালী হিরো, একটা মানে মারাত্মক কিছু, হারকিউলিস সেটাই সেই বলছি, সময় super একটা hero, হ্যাঁ। বিরাট। আমি পড়ে গেলাম বিপদে, যে এখন তো আমাকে সবাই চাইবে যে আমি পর্দার মধ্যে এরকম মারামারি করি, কিন্তু আমার তো শরীরে সেই ফিজিক্যাল ফিটনেস নাই টু বিকাম ভেরি স্ট্রং ম্যান। হ্যাঁ। আমি তখন সংগ্রাম শুরু হলো আর একটা। আগে যেরকম বললাম ছবি তোলা, হিরোইনের সঙ্গে রোম্যান্স করা, অমুক করা, আমি বেসিক্যালি খুব লাজুক টাইপের মানুষ ছিলাম, মেয়েদের দিকে তাকাতামও না ইউনিভার্সিটিতে লেখাপড়া করার সময়। সেই লোককে রোমান্টিক হিরো হতে হয়েছে। এই জন্য সুভাষ দত্তের কাছে অনেক গাল শুনেছি, কবরের সামনে গিয়ে হয়তো একটুখানি লজ্জা লাগে, একটা মেয়ে মানুষকে আমি জড়িয়ে ধরবো কি করি, ইত্যাদি ইত্যাদি। রোমান্টিক দৃশ্য এখন এই অ্যাকশন হিরো হতে গিয়ে আমি একই রকমের সিচুয়েশনে পড়লাম, যে এখন আমার শারীরিক একটা শক্তি তৈরি করতে হবে। প্রথমেই যেটা ঘোড়া চালাইতে হবে। বাহ। এখন ঘোড়া চালাতে গেলে পরে আপনি যে কোনো লোক ঘোড়া চালাতে না, পারবে না, এটা আলাদা করে আপনাকে একটা প্রশিক্ষণ লাগে, ট্রেনিং হ্যাঁ। নিতে হবে। তো আমাদের সিনেমায় যে লোকটা ঘোড়া সাপ্লাই করতো, ওকে বলতাম যে সুবে সাদিকের সময় যখন অন্ধকার থাকে, ওই সময় তুমি ঘোড়া নিয়ে এসে ইকবাল হলের মাঠে দাঁড়ায় থাকবা, আমি বাসার থেকে গিয়ে আমি তোমার ঘোড়ার মধ্যে চড়বো এবং তুমি আমার ঘোড়া চালানো শেখাবা। কারণ ঘোড়ায় চড়লে পরে যদি পড়ে যায়, এখন এত বড় একটা নায়ক নসিবের এরকম বসিরা ডাকু পড়ে যাচ্ছে, লোকে যদি দেখে তো হাস্যস্কর ব্যাপার। এরপরে ওইভাবে ঘোড়া চালানো শিখলাম। এরপরে চিন্তা করলাম যে এখন তো আমার এক্সারসাইজ করা দরকার, বডি ফিটনেস দরকার। খুঁজে বার করলাম, জিন্না বলে একজন মানে এরকম ইনস্ট্রাক্টর ছিল, তার বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে সে বললো যে আসেন, একটা ওইটাকে টুইস্টার বলে আর কি, আপনি জাস্ট ওর উপরে দাঁড়াবেন, এই শরীর এদিক দিবেন, হ্যাঁ, এদিক body দিবেন, twist করে, হ্যাঁ। বডি টুইস্ট করার জন্য আর কি। ওইটার উপরে আমাকে উঠায় বলে যে এখন আপনি এটা টুইস্ট করেন। আমি ধরে টুইস্ট করলাম, এই 3-4 বার দেওয়ার পরে দেখা গেল যে বমি হচ্ছে, ভমিটি কালো বমি টমি, মানে ভয় পাওয়ার মতো উপক্রম। এরপরে ধীরে ধীরে ও আমাকে ট্রেন আপ করতে শুরু করলো। সেখান থেকে আমি বাসার থেকে আমি জিম, এবং সেই যে শুরু করেছি এখনও কিন্তু আমার সেটা চলছে। একটা ছবি করেছিলাম আজমলদা মিঠুর আমি ওস্তাদ। আচ্ছা। এই ছবির মধ্যে না হলে আমি 100 শিফট খালি মারামারি করছি। উনি বলে যে তখন আমাদের অ্যাকশনের যে মানে হিরো, ও ছিল অ্যাকশনের ডিরেক্টর, অ্যাকশনের সহ অভিনেতা, জসিমের নাম শুনে থাকবেন। আমরা যখন হিরো তখন ও ফাইটিংয়ের মধ্যে জাস্ট থাকতো মানে সহশিল্পী হিসাবে। উনি একটা স্লোগান দিল, জসিমের সেখানে শেষ, উজ্জ্বলের সেখানে শুরু। এই কথা বলার পরে উনিও ফেসে গেল, আমাকে ফাঁসাই দিল। এবং ওনার পরবর্তী যে প্রজেক্ট ছিল আমি ওস্তাদ, এই ছবিটাতে 100 শিফট খালি মারামারি, চেজিং, বলে যে চলো গাড়ির মধ্যে গাড়ি ধাক্কা মারো। আর আমরা তখন তো যে প্রযুক্তি ছিল না, তখন অ্যানালগ সিস্টেম ছিল। আমি বললাম যে গল্পটা করলাম, এটা তো আমি বছরের পর বছর আমি মানে জিম করেছি, আমি দিনের পর দিন ঘোড়া চালিয়েছি। আমি ঘোড়া চালিয়ে সেটের ভিতরে ঘোড়া নিয়ে আমি গ্লাস ভেঙে টেঙে ভিতরে ঢুকে রিয়েল অ্যাকশনসের জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন অভিনেতা হিসেবে। হ্যাঁ, আগে দুর্ঘটনার গল্প করলাম না, যে ওটা আমি তো উপর থেকে জাম্প করেছিলাম। আর এখন এই ধরনের গ্লাস জাম্প টাম্প ইত্যাদি সব স্টান্টম্যান তখন ইউজ করা হতো, যেগুলো খুব ডিফিকাল্ট শট, পর্দায় ধরা পড়বে না সেগুলো। দারুণ গল্প। আমি সেটাই ভাবছিলাম যে কত কাঠ খড় এবং কত পরিশ্রমের ভেতর দিয়ে আসলে একজন অভিনেতাকে যেতে হয়, এবং তখন গিয়ে আসলে একজন নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠেন, মেগাস্টার হয়ে ওঠেন। আমরা পরিচালক হওয়ার গল্প জেনেছি,
তো সেই গল্পটাকে ছোট্ট করে যদি একটু বলতেন যে আচ্ছা। সেই এটা- ভাবনাটা কেন আসলো? আপনি একজন ভাবনাটা নায়ক। হলো আমাদের সর্বক্ষেত্রেই যেমন প্রতিযোগিতা আছে, পাশাপাশি ষড়যন্ত্র আছে। সব জায়গায় থাকবে। সব জায়গায় হ্যাঁ। থাকবে। সেটা অতীতে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ভবিষ্যতে থাকবে। তো মমতাজ আলীকে নিয়ে যখন আমার পদচারণা হচ্ছে, সেই সময়ে আমি গল্প করছি যখন 90s-এর বিগিনিং, আচ্ছা, 90-এর দশক। 90-এর দশকের শুরুর দিকে। তো আমার সঙ্গে প্রায় 10 বছর আমি ওনার সঙ্গে এমন টিম যে উজ্জ্বল আর মমতাজ আলী, যেরকম নায়ক নায়িকার কেমিস্ট্রি বললেন, এই ডিরেক্টর আর হিরো, এই একটা কেমিস্ট্রি ওনার সঙ্গে আমার ছিল, যে উজ্জ্বল আর মমতাজ আলী মানেই এটা একটা সাংঘাতিক কিছু আমরা দেখছি, ব্লাস্ট হবে। কিছু একটা হবে। তো এইখানটা যারা সারাউন্ডিংয়ের, যারা অন্যান্য যারা যে সমস্ত চলচ্চিত্রের লোকজন, তারা মনে করলো যে এই দুজনকে ব্রেক করে দিতে হবে, দুর্বল করে দিতে হবে। এই দুর্বল করে দেওয়াতে আমি ওনাকে একটা প্রস্তাব দিলাম যে আমরা এমন এমন কাজ করেছি পর্দায় যে এখন আর আমাদের কিছু করার নাই। আমারও অভিনয়ের এমন একটা কিছু আপনি দেখিয়ে দিয়েছেন যে এটাকে আর কমপ্লিট করার জন্য তা আমরা এক কাজ করি, আমরা বিভিন্ন ছবি টবি করতে থাকি এবং মাঝে মধ্যে যদি সেরকম ক্যারেক্টার তৈরি হয় আমি অভিনয় করব, আর আপনি রেগুলার ছবি তৈরি করতে থাকেন। এই জিনিসটাকে মানে এই যে ষড়যন্ত্র করে, মানে আমার নিজস্ব লোকজন, ইন্ডাস্ট্রির লোকজন মিলে আমাদের মধ্যে উনাকে বিশেষ করে এমন করে দিলেন যে আমি আর চলচ্চিত্রের সঙ্গে থাকবো না বলে উনি আমার অফিস থেকে চলে গেলেন। উনি যখন চলে গেলেন তখন আমার ভিতরে যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হলো, সেই প্রতিক্রিয়া থেকে তখন আমি তার একদম ফোর্থ অ্যাসিস্ট্যান্ট, তাকে আমি ডেকে পাঠালাম। হি ইজ ভেরি আনইমপ্রেসিভ। সে একটা উজ্জ্বল ফিল্মসের মতো কোম্পানিতে, মানে সে একটা ছবির ডাইরেক্টর হবে, ও নিজেও স্বপ্ন দেখেনি। আমি ওকে ডাকলাম, এই তুমি ডাইরেক্টর হবে নাকি? ও তো আকাশ থেকে পড়লো। তারপরে আমার বন্ধুবান্ধব যারা সিনেমা হলের মালিক টালিক সবাইকে ডাকলাম, যে এই পরিস্থিতি, সাংবাদিক সবাইকে ডেকে আমি বললাম যে এরকম হয়েছে, আমি ওকে ডাইরেক্টর বানাতে চাই। সবাই অবাক। তা আমি বললাম যে ঠিক আছে, তুমি যাও, স্ক্রিপ্ট নিয়ে আসো, এটা করো ওটা করো। করার পরে ওকে আমি ডাইরেক্টর বানালাম। ও একই রকমভাবে আমি গেলাম একটা ছবির শুটিংয়ে, আউটডোরে, সতর্ক শয়তান ছবি, শহীদুল ইসলাম খোকনের ছবি, খুবই জনপ্রিয় একজন পরিচালক, এবং ওই ছবিটাও খুব সুপারহিট একটা ছবি ছিল। আমি এসে দেখি সে আমার প্রজেক্টটাকে শুরু করার পরেও বাদ দিয়ে সে আরেকটা সিনেমা শুরু করেছে, সেখানে অন্যান্য আর্টিস্ট নিয়ে। আমি তখন চিন্তা করলাম যে ডাকলাম সবাইকে, আবার সাংবাদিক সবাই বললো, যা আপনি বসে আছেন কেন, আপনি যান, আপনি তো মানে বসে থাকার কথা না, আপনার অভিজ্ঞতা আছে, আপনার দীর্ঘ অভিজ্ঞতা আছে, একটা সবই আছে, ইউ আর জীবনে। প্রডিউসার, ইউ আর হিরো, ইউ আর সব দিক দিয়ে তো আপনি সেট। তো কী করবো, বলে যে আপনি ডাইরেক্টর হবেন। এই আমি সাথে সাথে গাড়ি নিয়ে চলে গেলাম এফডিসিতে, ওই অ্যাকাউন্ট ক্লোজ করলাম, অ্যাকাউন্ট ওপেন করলাম, ডাইরেক্টর অ্যাসোসিয়েশনে ইন্টারভিউ দিলাম, প্রডিউসার তো ছিলামই। এরপরে ঘোষণা দিয়ে আমি ডিরেক্টর হলাম। Director। এই ডিরেক্টর হওয়ার গল্পটা কোথাও আমি করিনি, কিন্তু এই ডিরেক্টর হওয়াটা ছিল শৌখিন পরিচালক হওয়া। শৌখিন। এইভাবে আমি 2টা 3টা 4টা ছবি আমি নিজে পরিচালনা করেছি, আবার যারা আমার সঙ্গে অ্যাসিস্ট করতো তাদেরকে দিয়েও আমি পরিচালনা করি। অনেক একজন মেগাস্টার নায়ক থেকে রাজনীতির অঙ্গনে আসা, এই যে ক্ষেত্র পরিবর্তনের সিদ্ধান্ত, এটা কেন নিয়েছিলেন? আর এটা কি একজন শিল্পীর সমাজ এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে, নাকি রাজনীতির প্রতি একান্ত প্রেম থেকে? আমার রাজনৈতিক সম্পৃক্ততা ছিল আমার নিজের চিন্তা চেতনা থেকে। সেটা ছিল অনেক আগের ঘটনা, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি কুমিল্লার ব্রিগেড কমান্ডার ছিলেন। আমার তখন মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা ছবিতে আমি অভিনয় করি, সেটা হলো ওই সুভাষ দত্তেরই অরুণোদয়ের অগ্নিসাক্ষী। অগ্নিসাক্ষী, হ্যাঁ। তো সেই ছবি চলাকালীন সময় উনি যেহেতু ব্রিগেড কমান্ডার ছিলেন,
আর আমাদের এই টোটাল ছবিটার লোকেশন ছিল ময়নামতি ক্যান্টনমেন্ট। সেই সময় স্বাভাবিকভাবে উনি অ্যাজ আর্মি চিফ এবং আমাদের চলচ্চিত্রে এটার ওনার অনুমতি ক্রমেই এটাতে ওনাদের সহযোগিতা ছিল। সেই সময় থেকে ওনার সঙ্গে একটা পরিচয়। এই যে পর্দার নায়ক আর হচ্ছে বাস্তবের নেতৃত্ব দেয়া, এই দুই জায়গার চাপটা তো নিশ্চয়ই ভিন্ন, এবং সেটা কিরকম, মানে এই যেটা আমি বলছিলেন। সেই গল্পের হ্যাঁ, মধ্যেই আসছি হ্যাঁ। আর কি। শর্টকাটে আমি বুঝাচ্ছি যে মানে হাউ আই অ্যাট্রাক্টেড বাই দি পলিটিশিয়ান। এমনি তো আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমি অন্যান্য জায়গার কারণে রাজনৈতিকভাবে তো আমি সচেতন, কিন্তু এই বিশেষ ঘটনাগুলো আমাকে যখন ধীরে ধীরে অ্যাট্রাক্ট করলো, সর্বশেষ যে জিনিসটা আমাকে মারাত্মকভাবে অ্যাট্রাক্ট করেছে উনি এফডিসিতে এসেছিলেন ওই 24শে এপ্রিল সম্ভবত 1979 সালে। সেই সময়টা উনি যখন এফডিসিতে আসবেন, উনি প্রেসিডেন্ট হিসাবে আসার কথা, এবং আমরা সবাই সেই জন্য অপেক্ষা করছি। কিন্তু এই রাজনৈতিক আলাপ আলোচনা করতে গিয়ে আমাদের দেশে দুটি রাজনৈতিক দল আছে, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। এই সমস্ত বিভিন্ন যারা সমর্থক, তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে সমস্ত স্টেজ সব ভেঙে চুরে সব নিয়ে যায়। এর মধ্যে আবার আমার সঙ্গে ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে তারপর থেকে একটা যোগাযোগ হয়। উনি চলচ্চিত্রের উন্নয়ন করতে চেয়েছিলেন এবং চলচ্চিত্রের ব্যাপারে ওনার অত্যন্ত একটা বিশেষ নজর ছিল। যখন উনি আসতে গেলেন, এমন সময় দেখা গেল যে স্টেজ নাই, কিছু নাই, প্রেসিডেন্ট আসবে। আমি যেই স্টুডিওতে আসলাম, তখনকার সচিব, তথ্যমন্ত্রী, এফডিসির এমডি সবাই আমাকে বললেন যে ওনাকে বলেন না আসার জন্য, এখানে তো এরকম একটা ঘটনা ঘটে গেছে, আচ্ছা, অপ্রীতিকর। আমি ফোন করলাম, উনি বললেন যে আমি রওনা দিলাম, গাড়িতে বসছি। উনি আসলেন, এসে আপনি জানেন যে আমাদের দেশের চলচ্চিত্রের উনি বিশ্বাস করতেন যে শিল্পী, কলাকুশলী যারা, কিংবা যারা সংস্কৃতির সঙ্গে জড়িত লেখক, সাহিত্যিক, কবি, সাংস্কৃতিক অঙ্গনে যারা, তাদের অর্থ কড়ি, টাকা পয়সা এইটার দিকে তাদের কিন্তু কোনো লোভ লালসা স্বাভাবিকভাবে থাকে না। তারা যেটা চায় সম্মান। উনি তখন চলচ্চিত্রের মধ্যে এসে উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং মেধাবী যারা সৃজনশীল কাজ করবে, যারা ফাইন্যান্সার পায় না তাদের জন্য অনুদান, তারপরে যারা দুস্থ সেই সমস্ত চলচ্চিত্র শিল্পী কিংবা শিল্পাঙ্গনের যারা রয়ে গেছে দুস্থ, তাদের জন্য ফান্ড দেওয়া, এবং রঙিন ছবি যাতে করতে পারি আমরা। তখন পর্যন্ত তো সাদা কালো ছবি হতো, যেমন টেলিভিশনে রঙিন করেছিলেন, তার কন্ট্রিবিউশন ছিল। এইভাবে যখন তিনি চলচ্চিত্রের প্রতি এরকম সমবেদনা জানালেন, স্বাভাবিকভাবেই আমার একটা তার প্রতি আরও বেশি রকমের, আমি আগে বলেছি যে চলচ্চিত্রের প্রতি আমি অত্যন্ত আমি মনে করি যে চলচ্চিত্র আমার পেশাগতভাবে গ্রহণ করাটা এটা একটা অত্যন্ত সঠিক চিন্তা ছিল, এবং সেই চিন্তার সুফল আমি তো পেয়েছি। আমার যা কিছু হয়েছে, ইমেজ হয়েছে, তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি এই আদর্শে বিশ্বাসী, অনুপ্রাণিত, কিন্তু সক্রিয়ভাবে অন্যান্য রাজনীতিবিদরা কিংবা রাজনৈতিক কর্মীরা তারা যেভাবে কর্মকাণ্ড করে, আমি এর মধ্যে জড়ানোর দরকার নেই। আমি আমার চলচ্চিত্র হলো প্রধান কর্ম, এবং সেটা হলো আমার একটা সমর্থন থাকবে। আচ্ছা, এখন এই মুহূর্তে তাহলে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনাকে আমরা বাংলা চলচ্চিত্রের এই যে আপনার কর্মযজ্ঞের যে উন্নয়নের জায়গাটায় আপনার স্বপ্ন বা প্রত্যাশাটাকে আপনি কি ভূমিকা পালন করবেন? আমি এখন যে কারণে এই চলচ্চিত্রের পরে আমাদের দেশের চলচ্চিত্র বলেন, সংস্কৃতি বলেন, সব কিছু কিন্তু সরকার নিয়ন্ত্রণ করে। চলচ্চিত্রের সূতিকাগার হলো এফডিসি, আপনার সংস্কৃতির সমস্ত কিছু হচ্ছে আমাদের শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, যাই কিছু আপনি করেন সমস্ত কিছুই কিন্তু সরকার পলিসি তৈরি করে, এবং সেটার কারণেই আমাদের এখানে উন্নয়ন হতে পারে। তো সেই জন্য আমি মনে করি যে যারা যে পেশায় আছেন সেই সেক্টরগুলোতে যদি আমাদের রাজনৈতিকভাবে যদি তাদের সম্পৃক্ততা থাকে, সেই দল যখন সরকার পরিচালনা করবে, তো তার সঙ্গে আপনার কানেক্টিভিটি যেটা করতে হবে,
সে তো পলিটিক্যালি তার সঙ্গে সখ্যতা থাকতে হবে। ঠিক সেই কারণে আমি মনে করতাম যে আমারও এখন রাজনীতি করলে পরে যেটা হবে যে বর্তমানে যে সরকার, ধরেন এখনকার যদি আমি কারেন্টলি বলি, আমি হলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। এটা অনেক বড় একটা পদ। তো এইটা অর্জন করতে আমার প্রায় 30 বছর সময় লেগেছে। তো এইখান থেকে আমার যেটা হবে যে যখন মনে করেন সরকারের সঙ্গে আমি সংস্কৃতির যে কোনো বিষয়, চলচ্চিত্রে যে কোনো বিষয়, যারা মন্ত্রী রয়েছেন, এমপি রয়েছেন, যারা এই পলিসি মেকিংয়ে রয়েছেন, আমি তাদের কথাগুলো, তাদের সমস্যাগুলো প্রতিনিধিত্ব করতে পারবে। প্রতিনিধিত্ব করা না, খালি তাদের সঙ্গে কানেক্টিভিটি, সরকারের সঙ্গে এই সেক্টরের কানেকশনটা যদি আমি করে দিই, তখন সেই সমস্যার দ্রুত সমাধান। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু ঈদের আয়োজন যেহেতু, ঈদের গল্প জানতেই চাইবো। ছোটবেলার ঈদটা কেমন ছিল, আর এখন এই সময়ে এসে সেই সময়কার ঈদকে কি আসলে স্মৃতি রোমন্থনে খুঁজে ফেরেন, নাকি এখনকার এই বর্তমান সময়ের ঈদটাকে আসলে উপভোগ করার ব্যাপার হলো চেষ্টা যে করেন? ঈদের আনন্দ তো কখনো শেষ হয় না, যখনই হয়। তো ছোটবেলায় যে ঈদের আনন্দটা ছিল, সেটার প্রেক্ষাপট, সেটার সিচুয়েশন, হয়তো ছোটবেলায় একটা জোড়া জুতা কিনে দিল, একটা নতুন জামা কাপড় আব্বা আম্মা এনে দিল, সেটাকে লুকিয়ে রাখা যেন ছোট ভাই বোন বন্ধু বান্ধব না দেখতে পায়, ঠিক ঈদের দিন দেখা যাবে। কিন্তু এখন যে ঈদের আনন্দটা, সেটা হলো ছোটবেলায় নিজের ঈদ আনন্দ দিত, আর এখন অপরের যে ঈদের আনন্দ, সেই আনন্দটা আমাকে আনন্দ দেয়। যেমন আজকে আপনার সঙ্গে আমি কথা বলছি, তো ঈদের আনন্দে আমি কথা বলছি, যেমন অন্যদের ঈদের আনন্দের সঙ্গে আমি একীভূত হওয়ার ভাগাভাগি জন্য, করতে, ভাগাভাগি হ্যাঁ। করার জন্য। সুতরাং এটাই হচ্ছে এখনকার ঈদের সবচাইতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, সময় টিভিকে সময় দেওয়ার জন্য। কারণ আমি পুরো গল্পগুলো শুনতে শুনতে আমার কাছে মনে হয়েছে আমি একটা স্বর্ণালী সময়ের ভেতর দিয়ে হেঁটে গিয়েছি। আর এই গল্পগুলো শোনার সৌভাগ্য আমার হয়েছে। আপনি এমনই চিরতরুণ, চিরনবীন থাকুন। আমি আপনার গল্পগুলো শুনতে শুনতে মনে হয়েছে সত্যিকারের শিল্পীরা কখনো পুরনো হয় না, তারা থেকে যান স্মৃতিতে, ভালোবাসায়, তাদের কর্মে এবং সৃষ্টিতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আজকে এই আমরা বসে বসে যে আড্ডার ছলে অনেক গল্প হলো, এবং সময় টিভিকে ধন্যবাদ এরকম একটা আয়োজন করে দেওয়ার জন্য। যারা আমার সঙ্গে সহযোগিতা করলেন, যারা ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে, এবং সামগ্রিকভাবে সময় টিভিকে আমি ঈদ মোবারক জানাচ্ছি, এবং ঈদ সবার জন্য যেন আনন্দের হয়ে ওঠে, সেইটাই আমি সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে দোয়া করি।